Good morning to all of you. Welcome to Unacademy WBPSC. 12 মাসের সাবস্ক্রিপশন তোমরা যদি আমাদের সাথে এই মুহূর্তে নিতে চাও, তোমরা 2 মাসের সাবস্ক্রিপশন ফ্রি অফ কস্ট পাচ্ছ। 24 মাসের সাবস্ক্রিপশন তোমরা যদি আমাদের সাথে নিতে চাও, তাহলে 3 মান্থসের সাবস্ক্রিপশন ফ্রি অফ কস্ট পাচ্ছ। আনএকাডেমির প্ল্যাটফর্মে তোমরা রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। আমি চেষ্টা করছি তোমাদের পাশে থাকার, এবং তোমরা চাইলে আমাদের সাথে স্পেশাল ক্লাসও করতে পারো। স্পেশাল ক্লাসের মাধ্যমে তোমরা নিজেদের ইম্পর্টেন্ট প্রিপারেশনকে অনেকটা সুন্দরভাবে গুছিয়ে আনতে পারো। ইন্টারঅ্যাক্টিভ সেশন, লার্নারদের এখানে আমরা পোল প্রোভাইড করে থাকি এমসিকিউ সিরিজের মাধ্যমে। তোমরা যদি আমাদের যে কোনো এডুকেটরকে ফলো করে রাখবে, যখনই কোনো ক্লাস আসবে তখনই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে, তাই কখনো কোনো ক্লাস তোমাদের মিস হবে না। ক্লাসটি করার পরে লেকচার নোটটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে, তারপর নিজেদের সময় মতো যখন ইচ্ছা সেটিকে নোট করে রাখতে পারবে। তোমাদের এই নোট করার যে সময়, সেটি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে বা যে কোনো ডিভাইস থেকে তোমরা করতে পারো। তাই তোমাদের যদি মনে হয় তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে চাও, তোমাদের রেগুলারিটি মেনটেন করতে চাও, অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকো। এবং ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, অঙ্কিতা লাইভ কোডটি তোমরা ব্যবহার করতে পারো ফ্রি সেশনসে পার্টিসিপেট করার জন্য। আপকামিং ডিফারেন্ট ব্যাচ কোর্সেস তোমাদের জন্য লঞ্চ করা হচ্ছে, এবং সেই ব্যাচ কোর্সগুলিতে আলাদা আলাদা এডুকেটররা তোমাদের পাশে থাকার চেষ্টা করছেন। এখানে এই ব্যাচটি আমরা দেখতে পাচ্ছি স্টার্টস অন 10th অগস্ট। নেক্সট আগমন এই ব্যাচটি আমাদের শুরু হয়ে গিয়েছে, যেখানে আমি তোমাদের হিস্ট্রি সেকশনটিকে কভার করাবো। আগামী 2 মাস এই কোর্সটিতে আমি তোমাদের পাশে থাকার চেষ্টা করব, এবং আমার সাথে অন্যান্য এডুকেটররাও তোমাদের পাশে থাকার চেষ্টা করবেন। তাই এই ফাউন্ডেশন যে কোর্স WBCS 2022কে টার্গেটে রেখে আমরা দেখছি, তার প্রিলিমস এবং মেন্সের এই ব্যাচ সিরিজে তোমরা প্রত্যেকে এখানে আমাদের সাথে চাইলে যুক্ত থাকতে পারো। একটি কোর্সের মাধ্যমেই কিন্তু তোমাদের দেখো পুরো সাবজেক্ট সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে। আলাদা আলাদা এডুকেটররা আলাদা আলাদা সাবজেক্ট নিয়ে তোমাদেরকে পড়াচ্ছেন। কম্প্রিহেন্সিভ স্টাডি তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে অপশনালের ক্ষেত্রেও। অ্যানথ্রোপোলজি, হিস্ট্রি অপশনাল তোমরা এখানে আমাদের দেখতে পারছো, এবং সেই কোর্সটিও তোমাদের স্টার্টস অন 13 অগস্ট। প্রত্যেকটি কোর্সের মাধ্যমে তোমরা নিজেদের প্রিপারেশনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। এবং এখানে যেই ডিফারেন্ট আমরা দেখতে পাচ্ছি টেস্ট সিরিজ রয়েছে, প্রত্যেকটি টেস্ট সিরিজে আমাদের সাথে যুক্ত থাকলে তোমাদের ইভ্যালুয়েশনটাও তোমরা করে উঠতে পারবে। তাই যদি মনে হয় সাবস্ক্রিপশন জরুরি, 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থস কিংবা 12 মান্থ কিংবা 24 মান্থ, যেই সাবস্ক্রিপশনটিই তোমাদের জন্য প্রয়োজনীয়, তোমরা আমাদের সাথে যুক্ত থাকলে রেগুলারিটি মেনটেন করলেই তোমাদের লক্ষ্যের দিকে তোমরা পৌঁছে যাবে। তোমাদের এই সাবস্ক্রিপশনের কস্ট স্ট্রাকচারের উপর তোমরা আরও 10% ডিসকাউন্ট পাচ্ছ যদি তোমরা অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করো। তাই সুস্থ থাকো, পড়তে থাকো, এবং কমপ্লিট সিলেবাসের মাধ্যমে আনলিমিটেড প্র্যাকটিস সেট, আনলিমিটেড PDF নোট, রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশনস বাই দি টপ এডুকেটরের সাথে যুক্ত থেকে আমাদের সাথে রেগুলারিটি মেনটেন করে পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি নাও। নিয়মিত একটা অধ্যাবসায়ের মাধ্যমে আমাদের সাথে সম্পূর্ণ সিলেবাসের কাভারেজ তোমরা করো। সাপ্তাহিক মক টেস্ট, টেস্ট সিরিজ সবটা তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে একটিমাত্র প্লাসের সাবস্ক্রিপশনের দ্বারা। তাই দেরি না করে যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয়, আমাদের সাথে যুক্ত থাকতে পারো, এবং সেক্ষেত্রে অঙ্কিতা লাইভ কোডটি তোমরা ব্যবহার করতে পারো 10% ডিসকাউন্টের ক্ষেত্রে। আর ডেসক্রিপশনে আগেই বললাম আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে। স্পেশাল ফ্রি সেশনসগুলো করতে গেলে সেক্ষেত্রেও তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকো। আজকের সিরিজটি শুরু করা যাক। আজ আমরা একটি নিউ সিরিজ স্টার্ট করতে চলেছি, এগেইন WBCS প্রিলিমিনারি 2021কে টার্গেটে রেখে। তোমরা অঙ্কিতা পোদ্দারের সাথে যুক্ত রয়েছো। রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য, এবং আমাদের আজকের সেশনটি ইন্ডিয়ান ইকোনমি নিয়ে। সো লাস্ট মোমেন্টে ইন্ডিয়ান ইকোনমির বুস্টটা প্রোভাইড করার চেষ্টা করছি। আমাদের ক্লাসেও ডিফারেন্ট সেশনস তোমাদের জন্য রয়েছে, তোমরা যদি মনে করো আমাদের সাথে ক্লাসে জয়েন হয়ে যেতে পারো। বিকজ হিস্ট্রি, ইকোনমিক্স আমি তোমাদেরকে আনএকাডেমি প্ল্যাটফর্মে পড়িয়ে থাকি। আজকের টপিকটি সেটি হচ্ছে আনএমপ্লয়মেন্ট নিয়ে আমরা কথা বলবো। সো যারা ইন্ডিয়ান ইকোনমি পড়োনি বা এই শর্ট ডিউরেশনে আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি করাটা একটু ডিফিকাল্ট, বাট যারা আগে পড়েছো মেনলি এই সেশনসটা তাদের জন্য।
যাতে কুইকলি একটু রিভিশন আমরা করে নিতে পারি। তো আমি জানি না আনএমপ্লয়মেন্ট বা তোমাদের ইন্ডিয়ান ইকোনমির এই টপিকগুলোর বেসিকটা কতটা স্ট্রং, তাই আমি আমার ফ্লো অফ টকিংটা একটু স্লোই রাখার চেষ্টা করছি। সো আনএমপ্লয়মেন্ট এই শব্দটি আমরা নিউজে বিভিন্ন সময় ইন্ডিয়ার ক্ষেত্রে দেখতে পারি। তো আনএমপ্লয়মেন্ট শব্দটা এখানে বেরোজগার, মানে যার কোনো রোজগার নেই। এবার রোজগার বলতে কি বোঝায় সেই কনসেপ্টটাকে আগে আমায় বোঝাতে হবে। সো আমি মেনলি অ্যানালিসিস সেক্টরটাকে এখানে ফোকাসে রাখার চেষ্টা করছি, এবং আমি যাতে এমসিকিউ সলভ করতে পারো সেই উপায়ে কয়েকটা কনটেক্সটকে এখানে আজকের সেশনে বলার চেষ্টা করব। সো ঘটনাটা এখানে আমরা যদি এখানে ইভ্যালুয়েশনটা আমরা করি, তো প্রথমত আমাকে জানতে হবে হোয়াট ইজ ইকোনমিক অ্যাক্টিভিটি, ওকে, অ্যান্ড হোয়াট ইজ নন ইকোনমিক অ্যাক্টিভিটি। সো ইকোনমিক অ্যাক্টিভিটি অ্যান্ড নন ইকোনমিক অ্যাক্টিভিটি বুঝতে আমাকে হবে। ইকোনমিক অ্যাক্টিভিটি হচ্ছে সেই সমস্ত অ্যাক্টিভিটি যেই অ্যাক্টিভিটিতে মানি ক্রিয়েশন রয়েছে, যেখানে মানি ক্রিয়েশন ম্যান্ডেটরি রোল প্লে করে। নন ইকোনমিক অ্যাক্টিভিটি যেখানে কোনো রকম কোনো টাকা পয়সা রিলেটেড কোনো কনসেপ্ট নেই, মানি রিলেটেড কোনো কনসেপ্ট যদি আমরা না পাই, মানি রিলেটেড কোনো কনসেপ্ট যদি না পাই, যেমন সাপোজ আমি এখানে ধরো কাউকে, কোনো বাচ্চাকে ফ্রিতে আমি টিচিং প্রোভাইড করছি, তার মানে আমি সেখান থেকে মানি ক্রিয়েট করছি না, তো সেটা আমার নন ইকোনমিক অ্যাক্টিভিটি হয়ে যাবে সার্ভিস সেক্টরের ক্ষেত্রে। বাট আমি যদি কাউকে পড়াই, তার বদলে যদি আমি কোনো টাকা পয়সা তাকে এখানে চার্জ করি, তাহলে সেটাই আমার ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে পড়বে। ঠিক আছে, হোপফুলি আমি বোঝাতে পারলাম ইকোনমিক অ্যাক্টিভিটি নন ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে ডিফারেন্স কোথায়। তার মানে নন ইকোনমিক অ্যাক্টিভিটির সাথে আনএমপ্লয়মেন্ট কানেক্টেড নয়, কারণ এমপ্লয়মেন্ট তখনই হবে যেখানে ইকোনমিক অ্যাক্টিভিটি কানেক্টেড। দেখো ছোট ছোট পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট, আন্ডারস্ট্যান্ডিংটি তৈরি করার চেষ্টা করো। এবার আমি চাকরি খুঁজছি, চাকরির বদলে আমি তো টাকাও চাই, তাই না? তাই জন্য বললাম এটা ইকোনমিক অ্যাক্টিভিটির সাথে কানেক্টেড। এবার আনএমপ্লয়মেন্ট অকার when a person who is actively searching for employment is unable to find work. আনএমপ্লয়মেন্ট ঠিক কখন হয়? যখন একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি অ্যাক্টিভলি সার্চ করে কোনো একটা কাজ, বাট কোনো কাজ খুঁজে পায় না, তখন তাকে আনএমপ্লয়মেন্ট বলে। এবার অনেকেরই মনে হতে পারে তাহলে তো আমরাও আনএমপ্লয়েড, তাই না? তো সেই অর্থে এনএসএসওর যদি রিপোর্ট দেখা যায়, আমরা কিন্তু আনএমপ্লয়েড নই, কারণ তোমরা নিজেদের স্বার্থে আনএমপ্লয়েড। তোমাদেরকে যদি এখন কোনো একটা কাজ করতে বলা হয়, যে কোনো রকমের কাজ, তোমাদের কাছে কিন্তু কাজটি কল সেন্টার হোক, কেপিও, বিপিও, হোয়াট এভার যাই হোক না কেন, তোমরা কিন্তু তোমাদের যোগ্যতা অনুযায়ী সেটা অর্জন করতে পারো। কিন্তু তোমরা এই কাজটি করছো না কিসের পারপাসে? তোমরা এই কাজটি করছো না তার একটি মাত্র পারপাস, তোমাদের বেটারমেন্ট দরকার। সো আনএমপ্লয়মেন্ট অকার when a person who is actively searching for employment এবং unable to find work। তো খুব তীব্রভাবে তার এমপ্লয়মেন্ট এখানে সে খুঁজে চলেছে, কিন্তু সে কাজ পাচ্ছে না, তখন তাকে আমরা আনএমপ্লয়েড বলে থাকি। এবং এখানে আনএমপ্লয়মেন্ট ইজ অফেন ইউজড অ্যাজ আ মেজার অফ দি হেলথ অফ দি ইকোনমি। এবার হেলথ অফ দি ইকোনমির সাথে আনএমপ্লয়মেন্ট রেটটা অনেকটা কানেক্টেড। কেন? এবার আমি যদি আমার ইন্ডিয়ান ইকোনমি নিয়ে কথা বলি, আমার ইন্ডিয়ান ইকোনমি নিয়ে যদি আমার এখানে শব্দটা উচ্চারণ করা হয়, তাহলে একটা কথা খুব ইম্পর্টেন্ট, আমার এগেইন এখানে ওয়েলথ ক্রিয়েশন কতটা হচ্ছে, ডেভেলপমেন্ট কতটা হচ্ছে, এভরিথিং ইজ কানেক্টেড, রাইট? এবার এই ওয়েলথ ক্রিয়েশন, ডেভেলপমেন্ট, এই প্রত্যেকটা এরিয়াকে নিয়ে আমি যদি কথা বলি, আমার ইকোনমির যে গ্রোথটা, লাইক গ্রোথ শব্দটা এলেই জিডিপির রেট নিয়ে কথা হয়ে যায়। এবার জিডিপি মানে কি? গুডস অ্যান্ড সার্ভিসেস কত প্রোডাকশন হচ্ছে।
এবার আমার গুডস অ্যান্ড সার্ভিসেস এটি কতটা প্রোডাকশন হচ্ছে আমার পার্টিকুলার কান্ট্রির বাউন্ডারিতে, জিডিপি বা জিএনপি, এই যে ফরমেশনটা, এই আনএমপ্লয়মেন্টের ফোকাসটা এখানে আমরা তাহলে দেখতে পাচ্ছি যে এখানে আমার যদি গুডস অ্যান্ড সার্ভিসের গ্রোথ না থাকে বা গুডস অ্যান্ড সার্ভিসের প্রগ্রেস না থাকে, ডেভেলপমেন্ট না থাকে, তার মানে এখানে কম ম্যানুফ্যাকচারিং ইউনিট এখানে থাকছে। এবার ম্যানুফ্যাকচারিং ইউনিট প্লাস সার্ভিস ইউনিট প্লাস প্রাইমারি ইউনিট তিনটেকেই আমি রাখতে পারছি। ঠিক আছে, এই জন্যই আমি বললাম যারা প্রথম পড়ছো তাদের ধরতে অসুবিধা হবে, মেনলি আমি রিভিশন সিরিজের জন্য এই পার্টটা রাখছি। তাহলে ম্যানুফ্যাকচারিং ইউনিট, সার্ভিস ইউনিট এবং আমাদের প্রাইমারি ইউনিট, প্রাইমারি মানে আমাদের যে তিনটে সেক্টর, প্রাইমারি সেক্টর, ম্যানুফ্যাকচারিং সেক্টর, সার্ভিস সেক্টর, এবার ম্যানুফ্যাকচারিং সেক্টরকে আমরা সেকেন্ডারি সেক্টরও বলে থাকি। তো এই প্রাইমারি সেক্টরে প্রায় 50% অ্যাভাব এখানে লোকজন রয়েছে, বাট তার জিডিপির কন্ট্রিবিউশন কত, 13 থেকে 14%। ওকে, সার্ভিস সেক্টরে এই মুহূর্তে সবচেয়ে বেশি জিডিপির কন্ট্রিবিউশন 65%-এর কাছাকাছি অ্যাপ্রক্সিমেটলি। এবার বাকি 21% ম্যানুফ্যাকচারিং সেক্টরের কাছাকাছি। এবার ঘটনাটা হচ্ছে গিয়ে এই যে হিসেবটি, এই হিসেবটি নিয়ে যদি আমি চলি, তার মানে আমার গুডস অ্যান্ড সার্ভিস প্রোডাকশন যদি এক অর্থে কমে যায়, তার মানে আমার ইকোনমিতে আমার প্রগ্রেসটা আমি রিপ্রেজেন্ট করতে পারছি না, মানে সেক্টর ওয়াইজ আমি কিন্তু ঘাটতি পাচ্ছি। কারণ এই 50% লোক প্রাইমারি সেক্টরে আছে, কিন্তু সেইখানেই তার জিডিপির কন্ট্রিবিউশন হচ্ছে মাত্র 13 থেকে 14%। তার মানে ইকুয়ালিটি নেই। তাহলে এই যে গ্যাপিংটা, এই লোকগুলো তাহলে কি কিছু না কিছু টাইপের আনএমপ্লয়েড তারা। হোপফুলি ক্লিয়ার কথাটা কি বলতে চাইলাম। ঠিক তেমনি সার্ভিস সেক্টর, ম্যানুফ্যাকচারিং সেক্টরের ক্ষেত্রেও ব্যাপারটা তাই। তাহলে সেই অর্থে আনএমপ্লয়মেন্ট ইজ অফেন ইউজ টু মেজার দি হেলথ অফ দি ইকোনমি। নেক্সট, এবার আনএমপ্লয়মেন্টের ডিফারেন্ট ক্রাইটেরিয়া থাকে, তো সেই ক্রাইটেরিয়াগুলো নিয়েই মেনলি তোমাদের কোশ্চেন আসে। আমরা একটা একটা করে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। ডিসকাস আনএমপ্লয়মেন্ট। ডিসকাস আনএমপ্লয়মেন্ট এখানকার যে ভাষা তোমরা ওটা পড়ে নিও নিজেরা, আমি আগে ব্যাপারটা বুঝিয়ে নিই। তো মেনলি এখানে সবচেয়ে বেশি পরিমাণে যে এক্সাম্পলটা নেওয়া হয়, আমি সেই এক্সাম্পলটাই এখানে নেওয়ার চেষ্টা করছি, অ্যাগ্রিকালচার। ঠিক আছে, সো অ্যাগ্রিকালচারকে নিয়ে আমি এখানে যদি কথা বলি, তাহলে দেখো, ধরো একটা ব্যক্তির জমি আছে 2 একর জমি। ওকে, তো ব্যক্তি আছেন, তার এখানে স্ত্রী আছে এবং তাদের 2টি ছেলে আছে। ঠিক আছে, তো এই যে 4 জন ব্যক্তি, তাদের পেট চলছে এই জমিটি থেকে। বাট এই 2 ছেলে বড় হলো এবং 2 ছেলে বিবাহ করলো। তো বাবাকে বলা হলো, বাবা ভাগ করে দাও জমি। তো এক এক করে ভাগ করে দেওয়া হলো। বাবা, মা এবং তার যে এক একজন ছেলে, তার আবার এখান থেকে তার বেবি হবে, বাচ্চা হবে। এক্ষেত্রেও তাই, বাবা মা যদি এইখানে থাকে, কোনো সময় আবার এখানে থাকে, যাই হোক না কেন, এখানে ছেলে, তার বউ এবং তার আবার বাচ্চা হবে। তার মানে দেখো, এখানে আগে যেখানে 4 জনের সংসার চলতো, সেখানে আমি যদি একটি একটি করেও ছেলে ধরি, তাহলে এখানে নির্দ্বিধায় আমরা দেখতে পাচ্ছি তাহলে 3 জন 3 জন 6 জন 8 জনের সংসার চলছে, যেটি আমার এখান থেকে প্রোডাকশন কিন্তু বাড়াচ্ছে না। যেখানে মাত্র একজন কাজ করলে, বাবা আগে কাজ করতেন, সেখান থেকেই যে ইনকামটা জেনারেট হতো সেটা দিয়ে 4 জনের সংসার চলতো। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনকাম জেনারেশন এখানে দেখানো তো হচ্ছে যে প্রত্যেকে রোজগার করছে, কিন্তু এই 1 একরের দিয়ে আগে যেখানে 4 জনের কনজামশন হতো, এখন সেই সেমভাবে 8 জন সেই জায়গাটিকে কনজাম করছে। মানে আমরা দেখতে পাচ্ছি যে তারা এমপ্লয়েড, বাট তারা আদতেও এমপ্লয়েড নয়। এই কনসেপ্টটিকে বলা হয় ডিসগাস্ট আনএমপ্লয়েড। দিস ইজ দি ফেনোমেনা যেখানে মোর পিপল এমপ্লয়েড দ্যান ইউজুয়ালি নিডেড, এবং প্রাইমারিলি আমরা এটি অ্যাগ্রিকালচার এবং আনঅর্গানাইজড সেক্টরের ক্ষেত্রে মেনলি দেখে থাকি। ওকে, আশা করি বুঝতে পারলে। সিজনাল আনএমপ্লয়মেন্ট মানে কি, সিজনের বেসিসে, যেমন ধরো কোনো স্ল্যাক সেশন চললো, কোনো একটা পার্টিকুলার টাইমে কোনো কাজ এখানে করা হলো, তারপরে ফসল উৎপন্ন হলো, বাট একটা ডিউরেশনের পরে সেখানে ফসলটা উৎপন্ন আমরা দেখতে পারলাম না। তো সেই যে ডিউরেশনটা, সেটাকে আমরা দেখতে পাচ্ছি সিজনাল আনএমপ্লয়মেন্ট। মানে সিজন আছে তো কাজ আছে, সিজন নেই তো কাজ নেই। যেমন আমি বলতে পারি, ধরো কেউ আমব্রেলা বিক্রি করে বর্ষাকালে, বা রেনকোট বিক্রি করে। আমব্রেলাটা তো গরমকালেও মানে গ্রীষ্মকালেও লাগে, তো রেনকোটটাই ধরলাম।
তো বৃষ্টি পড়লে রেনকোট বিক্রি হবে, বৃষ্টি না পড়লে বিক্রি হবে না। সো এই যে সেকশনটা, এটাকে আমরা সিজনাল আনএমপ্লয়মেন্ট বলছি। স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট মানে কি? স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট এটা একটা আনএমপ্লয়মেন্টের ক্যাটাগরি যেখানে মিসম্যাচ দেখতে পাওয়া যায়, মানে মার্কেটের রিকোয়ারমেন্ট যা, তার হয়তো অ্যাভেলেবেল কোনো ওয়ার্কারকে পাওয়া যাচ্ছে না। সাপোজ কথার কথা বলছি, একটি কোম্পানিতে ধরো একজন ওয়ার্কারের রিকোয়ারমেন্ট আছে, যেই ওয়ার্কারটি মিনিটে 50 পার ওয়ার্ড, মানে 50টি ওয়ার্ড পার মিনিট টাইপ করতে পারবে, এরকমই লোক দরকার সাপোজ। এবার এখানে এই লোকটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মানে এই যে কাজটা, সেই কাজটা কেউ করতে পারবে না। তার মানে কোম্পানির যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টে কোথাও না কোথাও মিসম্যাচ আসছে, তো সেটিকে বলা হয় স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। ওকে, এবার আমরা একটা সেক্টর এখানে দেখব। আমি তোমাদের প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারির কনসেপ্টটা বললাম একটু। এখানে অর্গানাইজড অ্যান্ড আনঅর্গানাইজড সেক্টরের ডেফিনেশনটাকে আমাদের একটু বুঝতে হবে। অর্গানাইজড সেক্টর, ওয়ার্কার হ্যাভ জব সিকিউরিটি। অর্গানাইজ সেক্টর যেখানে ওয়ার্কারদের জব সিকিউরিটি থাকে। আনঅর্গানাইজ সেক্টর কি? ওয়ার্কার্স ডু নট হ্যাভ জব সিকিউরিটি, যেখানে জব সিকিউরিটি থাকে না। ওয়ার্কার অর্গানাইজ সেক্টরে মান্থলি স্যালারি পায়, আনঅর্গানাইজ সেক্টরে ডেইলি তাদের কাজ থাকে 2 ঘন্টা, কেউ 1 ঘন্টা, কেউ 3 ঘন্টা, কেউ 6 ঘন্টা, এরকমভাবে তারা কাজ পায়, তো ডেইলি ওয়েজেস থাকে। রুলস অ্যান্ড রেগুলেশনস আর ফলোড হিয়ার। অর্গানাইজ সেক্টরে একটা প্রপার একটা স্ট্রাকচারের মধ্যে তারা থাকে, বাট এখানে রুলস অ্যান্ড রেগুলেশন তারা ফলো করে না। ওয়ার্কার্স গেট বেনিফিটেড লাইক প্রভিডেন্ট ফান্ড, পেইড লিভ, মেডিকেল বেনিফিট, এখানে অ্যাজ সাচ বেনিফিট আমরা পাচ্ছি না। ফিক্সড একটা আওয়ার থাকে, এখানে তেমন করে কোনো ফিক্সড আওয়ার থাকে না, যখন যেমন ওয়ার্কিং রিকোয়ারমেন্ট থাকে তাদেরকে তেমনভাবে এখানে সিলেক্ট করে নেওয়া হয়। ইট ইজ কল্ড অর্গানাইজ সেক্টর বিকজ সাম ফর্মাল প্রসেস অ্যান্ড প্রসিডিওর থাকে, কি কে জয়েন করলো, কখন জয়েন করলো, কিভাবে জয়েন করলো, কতদিন থাকবে, সে যদি ছেড়ে চলে যায় তাকে কি কি নিয়মাবলী মানতে হবে। আর এটা কোনো ফর্মাল প্রসেস নয়, তো এখানে সেই জন্য সেই প্রসেসটা মেনটেন হয় না। নেক্সট এখানে ওয়ার্কিং কন্ডিশনস আর ফেভারেবল। ওয়ার্কিং কন্ডিশনস আর ফেভারেবল, আর এখানে ওয়ার্কিং কন্ডিশনস আর নট ফেভারেবল। ওকে, সো ওয়ার্কিং কন্ডিশন এখানে ফেভারেবল, অবশ্যই এত ফেসিলিটিস যদি পাওয়া যায়, ওয়ার্কিং কন্ডিশন খুবই স্বাভাবিকভাবে ফেভারেবল হবে, আর এখানে ফেভারেবল নয়। সো এই আনঅর্গানাইজ সেক্টর এবং অর্গানাইজ সেক্টরকে যদি দেখি, তার মানে আনঅর্গানাইজ সেক্টর মানে এখানে আমরা কাকে বলতে পারি? প্রাইভেট সেক্টরকে বলতে পারি। আর অর্গানাইজ সেক্টর, তাকে আমরা এই যে গভর্নমেন্ট জব, তার মানে কোন সেক্টরের মধ্যে পড়ছে? পাবলিক সেক্টরের মধ্যে পড়তে পারি। এবার ব্যাপারটা যেটা হচ্ছে গিয়ে, প্রাইভেট সেক্টরের রিকোয়ারমেন্ট দ্যাটস ওয়াই এত বেশি, সরি, পাবলিক সেক্টরের রিকোয়ারমেন্ট দ্যাটস ওয়াই এত বেশি, বাট প্রাইভেট সেক্টরের অ্যাভেলেবিলিটি বেশি, তাই না? আমাদের কত প্রাইভেট সেক্টর আছে, মানে আনঅর্গানাইজ সেক্টর ভর্তি পড়ে রয়েছে, আর অর্গানাইজ সেক্টর সীমিত। সো এই যে জায়গাটিতে, এখানে কিন্তু আনএমপ্লয়মেন্ট ক্যাটাগরিটাকে আমাদেরকে একই রকমভাবে দেখতে হয়। এবার সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট মানে কি? ধরো বিজনেসের যে ডিফারেন্ট সাইকেল চলে, তো বিজনেসের যে ডিফারেন্ট সাইকেল চলে, আমার এই যে জায়গাটিতে আমি কি করছি? বিজনেস এক্সপ্যান্ড করছে। এই জায়গাটাতে কি হচ্ছে? বিজনেস পিকে আছে বা বুম। এই জায়গাটিতে কি হচ্ছে? কন্ট্রাকশন হচ্ছে। আর এই যে জায়গাটি, এই যে নিচের এই যে সেক্টরটি, এই যে জায়গাটি, এখানে আমি রিসেশন দেখতে পাচ্ছি। এবার এই যে রিসেশনের টাইমে, এই শব্দটা আমরা সবাই জানি যে রিসেশনের টাইমে ছেলে মেয়েদের, মানে মানুষের, হিউম্যানের যে কি হয়, চাকরি চলে যায়। করোনা ধরে নিতে পারো, কত লোকের চাকরি চলে গেছে এরকম আনফরসিন কোনো কন্ডিশন হলে। আর এই পিকের টাইমে হঠাৎ করে একটা বুম হয়ে রিকোয়ারমেন্ট চলে আসে, যেমন এই টাইমে মেডিকেল সেক্টর। সো দ্যাটস ওয়াই আমরা বলতে পারি কোনো একটা বিজনেসের যে মুভমেন্ট, সো এই বিজনেস যে সাইকেল, আনএমপ্লয়মেন্ট এখানে ডিউরিং রিসেশনে রাইজ করে, ইকোনমিক গ্রোথে ডিক্লাইন করে। এই যে সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট, সেটা ইন্ডিয়াতে খুব একটা পরিমাণে হয় না। কেন? কারণ হচ্ছে গিয়ে এটা মেনলি ক্যাপিটালিস্টিক ইকোনমি বা ডেভেলপ কান্ট্রিতে অ্যাপ্লিকেবল। এবার বলো কেন? কারণ ওখানে ডেভেলপ যারা আছে তারা নিজেদের এক্সপ্যানশনটা মারাত্মকভাবে করে উঠতে পারে, আবার খুব বেশি এক্সপ্যানশন হয়ে গেলে মার্কেটে ইনফ্লেশন হয়ে যায়,
তখন আবার কন্ট্রাকশনটা আসে। আশা করি ধরতে পারলে যারা আগে পড়েছো। সো দ্যাটস ওয়াই আমাদের ইন্ডিয়াতে এটা অতটা রিলেভেন্ট নয়, সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্টটা আমাদের ইন্ডিয়াতে অতটা রিলেভেন্ট নয়। টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট মানে কি বলতে পারি? দেখো, টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট বলতে আমরা বেসিকলি আমরা বলতে পারি টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্টের একটা ক্যাটেগরিকে নিয়ে আমরা বলতে পারি, যেই ক্যাটেগরিতে আমরা বেসিক পয়েন্ট অফ ভিউ থেকে লাইক কেমন কেমন ব্যাপারটা হতে পারে। দেখো, টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্টের মধ্যে একটা পার্ট এরকম হতে পারে ওই স্ট্রাকচারের পার্ট, ঠিক আছে, স্ট্রাকচারাল পার্ট। স্ট্রাকচার মানে আমার দরকার যে একটা হাইফাই কোনো ধরো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন জানবে, তো এরকম কাউকে দরকার, ঠিক আছে। বাট যে এলো সে হয়তো অ্যান্ড্রয়েড জানে না, সে হয়তো জাভা জানে, বাট আমার রিকোয়ারমেন্ট অ্যান্ড্রয়েড। তো টেকনোলজিক্যালি এখানে যে আনএমপ্লয়েড তাকে টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট বলে। ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট এটা পরীক্ষাতে প্রায় জানতে চাওয়া হয়, খুব ইম্পর্টেন্ট। তো ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট অলসো কল্ড সার্চ আনএমপ্লয়মেন্ট। ধরো তুমি একটা চাকরি করছো এ, তারপরে আরেকটা চাকরি তুমি পেয়ে গেলে বি। তো তোমার মনে হলো যে বি নাম্বার চাকরিটা খুব ভালো, বেশি প্রসপারিটি আমায় দিচ্ছে, আমি বি নাম্বার চাকরিটাতে শিফট করব। তখন তুমি কী করলে, ধরো এই চাকরিটা ছেড়ে দিয়ে এই চাকরিটা জয়েন করলে। বাট এই যে তুমি আজকে ছেড়ে কালকেই তো জয়েন করতে পারো না, তাই না? একটা মাঝে কিছু গ্যাপিং থাকবে, প্রসেস থাকবে, প্রসিডিওর থাকবে, 1 উইকের হয়তো একটা গ্যাপিং থাকতে পারে। সো এই যে গ্যাপিংটা, এই গ্যাপিংয়ের ডিউরেশনে তুমি যে চাকরি বাকরি করছো না, বা তুমি যে খুঁজছো, তাই না, তুমি খুঁজছো, তো এটিকে বলা হয় ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। ওকে, নেক্সট এখানে ভালনারেবল, এখানে এমপ্লয়মেন্টটা খুব ইম্পর্টেন্ট, আনএমপ্লয়েড নয় কিন্তু ভালনারেবল এমপ্লয়মেন্ট। This means people's working informally without proper job contract, thus say any legal protection. This person is deemed unemployed since records of their work are never maintained. It is one of the main types of unemployment in India, vulnerable employment. মানে যখন তখন চাকরি চলে যেতে পারবে, কিচ্ছু বলার নেই, ঠিক আছে। সো এই সেক্টরটাকে একটু এখানে মাথায় রাখাটা দরকার আছে। ওকে, আরেকটা পয়েন্ট একটু বলে নেওয়া ভালো, আন্ডার আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে, বা আন্ডার এমপ্লয়েড। আনএমপ্লয়েড বলাটা ভুল, এমপ্লয়েড। কেন? মানে তার ক্যাপাসিটি হচ্ছে গিয়ে, ধরো প্লেন চালানোর সে চালাচ্ছে র্যাপিডো, ওকে, তার যোগ্যতার নিচে সে কাজ করছে, আন্ডার এমপ্লয়েড। সো মোটামুটি যা বলার বলে দিলাম। তোমাদের সাথে ম্যারাথন সিরিজ আমার আসছে 14, 15, 16, 10টা রাত্রিবেলা এবং 11টা রাত্রিবেলা পিএমে। তাই WBCS প্রিলিমিনারি 2021কে টার্গেটে রেখে তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারো। লাস্ট মিনিট রিভিশন আমরা মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির করব এবং তোমরা রেগুলারিটি মেনটেন করতে পারো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। সুস্থ থাকো, ভালো থাকো, পড়তে থাকো এবং আমরা চেষ্টা করছি তোমাদের পাশে থাকার, এইভাবেই রেগুলারিটি মেনটেন করার। আজকে আমি বেসিক কয়েকটা ডেটা তোমাদেরকে পড়ালাম, এরপরে বাদবাকি কয়েকটা আরও ডেটা থাকবে। রেগুলারিটি মেনটেন করলেই আমার যে সিরিজটা আছে কখনোই তোমাদের ফেইল করবে না তোমরা। তাই সুস্থ থেকে আমাদের পাশে রেগুলারিটি মেনটেন করে তোমরাও থাকো। যদি প্লাসে সাবস্ক্রিপশন দরকারি হয় তাহলে EMI মেথডের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকতে পারো। থ্যাংক ইউ, টাটা, হ্যাভ আ গুড ডে, টেক কেয়ার।